আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র্যাব। গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না, দুদু। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা করল সৌদি। পাকিস্তানের সঙ্গে 12টি সহযোগিতা চুক্তি সই করল ইরান। সর্বশেষ জানাবো দুর্ভিক্ষের শিকার আরও 7 জন। গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 169। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র্যাব। নতুন বাংলাদেশ গড়ার ইস্তেহারে র্যাব বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। রোববার ৩রা আগস্ট নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ইস্তেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির ইস্তেহারের ৬ নংয়ে জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা র্যাব বিলুপ্ত করব, একই সাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করতে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে না পারে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। এছাড়া সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ব্যতীত সকল পুলিশকে দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরতে হবে বলে ঘোষণা করেছেন নাহিদ ইসলাম। এছাড়া সহিংস অপরাধের প্রতি এনসিপির জিরো টলারেন্স থাকবে বলে ঘোষণা করা হয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না, দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার ৩ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, কেউ কেউ বলছে আড়ালে নাকি অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু আজকের ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের কোনো রেহাই দেয়া হবে না। দুদু বলেন, বিগত 15 বছরে প্রায় ৫,৫০০ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন। বিগত 15 বছরের জুলাই ও শহীদের 1 মাসের শহীদরা প্রমাণ করেছেন বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়। ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমানের সঙ্গে লন্ডনে ড ইউনূসের যে বৈঠক হয়েছে সে বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এগিয়ে যাবে। ছাত্রদলকে উদ্দেশ্য করে দুদু বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের উপর নির্ভর করছে। আজকের ছাত্র সমাবেশ আমাদের যত হতাশা ছিল তা দূর করে দিয়েছে। আজকের সমাবেশের মাধ্যমে ছাত্রদল প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা করল সৌদি। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলের সংঘাতকে উস্কে দিচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারি কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানায় এবং জোর দিয়ে বলে, এই অনুশীলনগুলো এই অঞ্চলের সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে। এর আগে রোববার ৩ আগস্ট সকালের দিকে আল আকসা প্রাঙ্গণে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটান বেন গভির। তারা এক স্মরণসভায় মিলিত হয়ে গান এবং নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে হানা দেয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলি দখলদার কর্মকর্তাদের এমন আচরণ বন্ধ করার জন্য অব্যাহত দাবির উপর জোর দিচ্ছি, যা আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করে এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠাকে ক্ষতিগ্রস্ত করে। সৌদি আরব আল আকসা মসজিদের পবিত্রতার উপর ইসরায়েলি হামলার ধারাবাহিক নিন্দা জানিয়ে আসছে। জর্ডানও বেন গভির আল আকসায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ঘটনাকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, একটি অগ্রহণযোগ্য উস্কানি হিসাবে বর্ণনা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে 12টি সহযোগিতা চুক্তি সই করল ইরান। বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ইরান ও পাকিস্তান 12টি সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ইসলামাবাদ সফরের সময় রোববার 3 আগস্ট এই চুক্তিগুলো সই হল।
IRNA নিউজ এজেন্সি জানিয়েছে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে চুক্তিগুলো সই হয়। দুই প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, চুক্তিগুলোর লক্ষ্য দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ভিত্তি স্থাপন করা। এর মধ্যে বিচারিক ও আইনি বিষয়ে শিল্প সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আঞ্চলিক সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো জ্ঞান বিনিময় সহজতর করবে, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দুই প্রতিবেশীদের মধ্যে মানুষে মানুষের সম্পর্ক জোরদার করবে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার উচ্চপদস্থ রাজনৈতিক অর্থনৈতিক প্রতিনিধি দল নিয়ে পেজেশকিয়ান ইসলামাবাদে পৌঁছান। দুর্ভিক্ষের শিকার আরও 7 জন, গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 169। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় অনাহারে একের পর এক প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। গত 24 ঘণ্টায় অঞ্চলটিতে আরও 7 জন প্রাণ হারিয়েছেন। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার 3 আগস্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি 93 জন শিশুসহ অনাহারে মৃতের সংখ্যা 169 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা 60,430 জনে দাঁড়িয়েছে। একই সময় 1,48,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটিতে ধ্বংস করা হয়েছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু হয়েছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। দুর্ভিক্ষের শিকার আরও 7 জন, গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 169। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় অনাহারে একের পর এক প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। গত 24 ঘণ্টায় অঞ্চলটিতে আরও 7 জন প্রাণ হারিয়েছেন। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার 3 আগস্ট এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি 93 জন শিশুসহ অনাহারে মৃতের সংখ্যা 169 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা 60,430 জনে দাঁড়িয়েছে। একই সময় 1,48,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটিতে ধ্বংস করা হয়েছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।